নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। দেখে নেব আজকের বিশেষ কিছু খবর। সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা। প্রচারে বেরিয়ে এবার বিপাকে পড়তে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। তার বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর প্রচার চলাকালীন বেশ কয়েকজন যুবক তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। এবং তারপরেই অধীর চৌধুরী তাদের কাছে ধেয়ে যান এবং থাপ্পড় মারেন বলে অভিযোগ। যদিও তিনি চর মারার অভিযোগকে মিথ্যে বলেই জানিয়েছেন। বহরমপুর থানার পুলিশ পৌঁছে বেশ কয়েকজন যুবককে আটক করেছে ঘটনায়। Go back! Hey! Hey, the guy! Hold on! সবাই ছিল, এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অধীর চৌধুরী এবার হাত দেখিয়েছে আর ওরা বলেছে অধীর চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অধীর চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে। গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে। তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেরে এসে কলার ধরে চড় মারলো, ঠিক আছে। সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল। ওরা বাদরামি বলে না, এগুলো বাদরামি হচ্ছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমি জানাবো, এখানকার এসপিকে জানিয়েছি, বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার। কাউকে চর মারিনি, সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চর সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে একটা ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই। প্রতিবাদ ভুয়ো নামে আধার কার্ডের কপি জমা দিয়ে বিভিন্ন হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত 2 জঙ্গি। দীঘার একাধিক হোটেলে গা ঢাকা দেওয়ার পর নিউ দীঘা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। নাম হারিয়ে 3টি ভুয়ো আধার কার্ডের কপি জমা দিয়ে কলকাতার অন্তত 8টি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত 2 জঙ্গি। এমনকি প্রমাণ লোপাটের জন্য খিদিরপুরের একটি হোটেল থেকে বের হওয়ার সময় রেজিস্টার খাতার পাতা ছিঁড়ে নেয় 2 জঙ্গি। এরপর সেই রেজিস্টারের ছেঁড়া পাতা নিজের পকেটে রেখে হোটেল থেকে বেরিয়ে আসে। 18 দিন ধরে কলকাতার হোটেলে গা ঢাকা দিয়ে থাকার পর তারা কোলাঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে পাড়ি দেয়। গত 5ই এপ্রিল থেকে এই 2 জঙ্গির সন্ধানে কলকাতার প্রায় 15টি হোটেলে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর টিম। গোয়েন্দা সূত্রে খবর, আইএস জঙ্গি আব্দুল মতিন আহমেদ তাহা নিজেকে বিভিন্ন হোটেলে বিভিন্ন পরিচয় দিয়েছে। কলকাতায় আসার কারণ সম্পর্কে কখনো বলতো তারা পর্যটক, কখনো বা শুধু অফিসিয়াল। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর তারা চেন্নাইতে পালিয়ে যায়। সেখান থেকে কখনো বাস, কখনো ট্রেন, অর্থাৎ কাটা রুটে গত 10ই মার্চ এসে পৌঁছয় হাওড়া স্টেশনে। সেখান থেকে লেলিন সরণির একটি হোটেলে আসে। সকাল 7:30 নাগাদ হোটেলের একতলার 560 টাকা দামের একটি ঘর তারা ভাড়া নেন। সেদিনই বিকেল 5টায় ওই হোটেল ছেড়ে বেরিয়ে যায় তারা। রেজিস্টার খাতায় লেখে শিলিগুড়ি যাচ্ছে। ধর্মতলা অঞ্চলেই একটি হোটেলে থাকে 2 রাত। 12ই মার্চ দুপুরে এনএস ব্যানার্জি রোডের একটি হোটেলে দুপুরে এসে 900 টাকার ঘরে থাকে। চেক আউট করে 13ই মার্চ দুপুরে। বিকেল পর্যন্ত ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বিকেল 5:40 পৌঁছয় লেলিন সরণির অন্য একটি হোটেলে। রেজিস্টার খাতায় ভুয়ো পরিচয় দিয়ে জানায় তারা দার্জিলিং থেকে এসেছে, যাবে চেন্নাই। 700 টাকার ঘরে 14ই মার্চ দুপুর 12টা পর্যন্ত থেকে চেক আউট করে তারা। সেদিন থেকে 21শে মার্চ তারা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল বলে গোয়েন্দাদের সন্দেহ। আবার কলকাতাতেও তারা ছিল কিনা তা জানতে চলছে জেরা। এরই মাঝে বিভিন্ন জায়গায় একাধিক হোটেলে তারা থেকেছে ভুয়ো পরিচয়ে। গোয়েন্দাদের মতে দীঘায় একাধিক হোটেলে গা ঢাকা দেওয়ার পর এসে পৌঁছয় নিউ দীঘায়। সেখান থেকেই তাদের গ্রেফতার করে এনআইএ। হাই নিউজ নেটওয়ার্ক। সায়নী ঘোষ সহ যারা যারা আছেন যে কেউ বিজেপিতে চলে যেতে পারেন। বিজেপির লোকেরাও যে কোনো সময় তৃণমূলে চলে যেতে পারেন। তৃণমূল বিজেপির গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন।
আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা ব্যানার লাগানো বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে ভাটপাড়ায়। শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। ভাটপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুট মিলের 4 নম্বর লাইনের ঘটনা। আক্রান্ত বিজেপি কর্মী পেশায় জুট মিল শ্রমিক সুরেশ দাস, কল্যাণের এইমসে ভর্তি। মারধরের ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানিয়েছেন, তৃণমূল ভাটপাড়ায় মারধরের খেলা শুরু করেছে। পুলিশকে বলবো এই খেলা বন্ধ করতে। পুলিশের মদতে ওখানে জুয়া চালায় সানি বর্মা। পুলিশ এই খেলাটা খেলছে। আমি পুলিশকে বারবার বলছি এই খেলাটা বন্ধ করুন। এই খেলা যদি বন্ধ না করেন, যখন তার পাল্টা জবাব হবে তখন কিন্তু আটকাতে পারবে না। আপনাদের এটা বসে রোগ না। এই জন্য বারবার বলছি পুলিশকে কন্ট্রোল করুন, নিরপেক্ষভাবে থাকুন। নিরপেক্ষভাবে না থাকলে কিন্তু আপনি ভাটপাড়াকে, যদি ভাটপাড়া একবার আগুন ধরে না তাহলে ভাটপাড়াকে সামলানো খুব কঠিন হয়। দুদিন আগেও ব্যানার লাগাচ্ছিল, তাকে চড় থাপ্পড় মেরেছিল, কমপ্লেন হয়েছিল। তৃণমূলের একটা সমস্যা কি হয়েছে, মা বোনদের আর ইজ্জত বলে তৃণমূল কাছে নেই। প্রত্যেকটা ব্যাপারে মা বোনদেরকে এগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ঘটনা মা বোনদেরকে পিঠে খাওয়ার জন্য ডাকতে হচ্ছে। 500 টাকা দিয়ে মা বোনদের ইজ্জত কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই জন্য প্রত্যেকটা ঘটনার সঙ্গে মা বোনদেরকে জড়িয়ে দিচ্ছে। অ্যাবসলিউট ক্রিমিনাল আছে, 2 বার এনডিপিএস খেয়েছে, কয়েকটা মার্ডার করেছে, আর পুলিশ বলছে কি ও মহিলা ঘটিত কোনো সমস্যা আছে। এর লজ্জা হওয়া উচিত পশ্চিমবাংলা সরকারকে আর পুলিশকে। এদের নির্লজ্জতা কোনোদিন মানুষ ক্ষমা করবে না। শহরে পুরনো বিল্ডিং নিয়ে তৎপর কলকাতা পৌরসভা, কিন্তু তারপরও বহুতল ভেঙে মৃত্যু হচ্ছে বহু মানুষের। আর এবার নদিয়া রানাঘাটে ঘটল সেই ঘটনা। বহু বছরের পুরনো বিল্ডিং ভেঙে রানাঘাটের সত্যেন কুণ্ডু নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। অভিযোগ, পৌরসভার নজরদারির অভাবে বহু বছরের পুরনো বিল্ডিং ভেঙে বিল্ডিং এর নিচে বসে থাকা সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো শনিবার সকালেও বাজার নিয়ে বসেছিলেন সেই সবজি বিক্রেতা। সেই সময় আচমকায় বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে সেই ব্যক্তির মাথায়। এরপরই তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ উঠছে পৌরসভার নজরদারির। রানাঘাট স্টেশন সংলগ্ন পৌরসভার কাছে কিভাবে এতদিন ধরে পড়েছিল বিপদজনক বিল্ডিং, তা নিয়ে উঠছে প্রশ্ন। সামাজিক দায়িত্ব পালন করতে ভুলে গিয়েছে পৌরসভা, অভিযোগ স্থানীয়দের। জানি এটা পুরনো, ছোট থেকে জানি লোহারামপালের বিল্ডিং, এবং দীর্ঘ সময় ধরে এটা ডিলাপিলেটেড কন্ডিশনে ভগ্ন অবস্থায় আছে বলে আমরা যারা প্রায় দিনই এই সময় মানে বাজারে আসি, রাস্তায় আসি, তারা দেখতে পাই। এটা পৌরসভার দায়িত্ব ছিল, পৌরসভার দায়িত্ব ছিল। বাড়ির মালিকের নিশ্চিতভাবেই দায়িত্ব আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে পৌরসভা, যারা স্থানীয় প্রশাসন, বাজারের মধ্যে জনবহুল অবস্থায় এরকম একটা ভগ্নপ্রায় অবস্থায় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিপদ হতে পারে, এটা জেনেও পৌরসভা নিশ্চুপ হয়ে বসে আছে। আসলে সামাজিক দায়িত্ব পালন করা যে পৌরসভার কাজ, এই গত 10 বছরে এই রাজত্বে ভুলে গেছে। খুব স্বাভাবিকভাবে যে সিন্ডিকেট চলছে, মানে জমি মাফিয়াদের যে সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটে দাঁড়িয়ে এই সামাজিক দায়িত্ব পালন করা যায় না। এটা আমরা সকলে বুঝি, মানুষকে বোঝাচ্ছি, মানুষকে সচেতন হতে হবে। যাই হোক, এটার বিষয় নিয়ে বলতে চাইছি না। সেটা হচ্ছে যে ইমিডিয়েট যেটা দরকার, যে যিনি মারা গেছেন এর থেকে মর্মান্তিক ঘটনা মানে হতে পারে না। সে তো মারা গেছে, তার পরিবার বিপন্ন হয়েছে। সবজি বিক্রেতা, তার ক্রেটটা কালো রঙের যে ক্রেট, সেটা এখানে পড়ে রয়েছে, তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর ইমিডিয়েট বিল্ডিংটা যে অবস্থায় আছে, যে এখনই এটা পৌরসভা চলাচলের যে এই জায়গাটা, এই পোর্শনটাকে বন্ধ করে দিয়ে আজকের মধ্যে এটাকে যদি ভেঙে না ফেলা যায়, তাহলে পিলারগুলোর যা অবস্থা, আজকের মধ্যে এটা ভেঙে পড়বে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি যে রানাঘাটের যিনি
পৌর প্রশাসক আছেন কৌশলদেব ব্যানার্জি, তিনি ইমিডিয়েট এই পদক্ষেপটা গ্রহণ করুন। রবিবার পয়লা বৈশাখ বাঙালির ঘরে ঘরে কিভাবে পালিত হয় বাংলার নববর্ষ? বাংলার নববর্ষ মানেই ভরপুর বাঙালিয়ানা। নতুন পোশাক পরে মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করে থাকেন অনেকেই। প্রত্যেক বছর তাই এই দিনে জনসমাগম দেখা যায় মন্দিরে মন্দিরে। সঙ্গে পেট পুজো চলে আসছে বছরের পর বছর। তার সাথে মিষ্টি গজা, লাড্ডু, চিনির রসে ডোবানো খাজা, তিনকোনা নিমকি। হালখাতার বাক্স খুললেই মন খুশিতে ভরে ওঠে। মিষ্টি নয়, যেন এক বাক্স আবেগ নিয়ে বাড়ি ফেরা। বাঙালির সঙ্গে বাংলা ভাষার যেমন সম্পর্ক, পয়লা বৈশাখের সঙ্গেও হালখাতার তেমনই সম্পর্ক। বৈশাখের প্রথম দিনে বাঙালি বাড়িতে হালখাতার প্যাকেট আসবে না, একটা সময় সেটা ভাবাই যেত না। আকবরের আমলে কর আদায়ের একটি ক্যালেন্ডারেই পয়লা বৈশাখ নিয়ে জাঁকজমক শুরু হয়। বাঙালির নতুন বছর সেই তারিখ পঞ্জিরই উদযাপন। হালখাতার সঙ্গে তেমন এক ইতিহাস জড়িয়ে রয়েছে। হালখাতা ফার্সি শব্দ, ফার্সিতে হাল মানে নতুন। পয়লা বৈশাখের দিন ধর্ম ভাষা নির্বিশেষে নতুন খাতা খোলার সময়। সময়ের বিবর্তনে এই রীতির সঙ্গে জুড়েছে মিষ্টি মুখ। বাঙালির যে কোনো শুভ কাজ এমনিতেই মিষ্টি মুখ ছাড়া সম্পূর্ণই হয় না। ইতিহাস যাই বলুক, হালখাতা মানেই রকমারি মিষ্টি ভরা প্যাকেট, আর সঙ্গে বাংলা ক্যালেন্ডার। সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, ক্রমশ আধুনিক দিকে মোড় নিচ্ছে সবকিছু। তাই বাঙালি বাড়ির দেওয়ালে এখন আর বাংলা ক্যালেন্ডার ঝুলতে দেখা যায় না। পয়লা বৈশাখের উদযাপন রমরমিয়ে চললেও এই দিনটির সঙ্গে যে সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে আছে সেটাও অনেকটাই বিস্মৃত। তেমনভাবেই হালখাতার প্রথাও কি ধীরে ধীরে নতুন প্রজন্মের মন থেকে মুছে যাচ্ছে? হালখাতার গিয়েছে যে দিন, তা কি একেবারেই গিয়েছে? বর্তমান প্রজন্মের কাছে পুরনো দিনের পয়লা বৈশাখের সেই আমেজ আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলার নতুন বছরে সেই আনন্দ। ব্যস্ত হয়ে পড়ছে সকলেই নিজেদের কাজে। তবে আজও মফস্বলের দোকানগুলিতে পয়লা বৈশাখের দিন তিল ধারণের জায়গা থাকে না। দোকান মালিকেরা পুরনো এবং নতুন ক্রেতাদের মিষ্টি মুখ করিয়ে নতুন বছর শুরু করেন। তবে শহরের ঝাঁ চকচকে শপিং মল আর অভিজাত দোকানে অবশ্য এমন ছবি বিরল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ টিভি, নিরপেক্ষ।